নীলাকে প্রপোজ করেছিলাম, জবাবে সে বলেছিল ভেবে দেখবে। 15 দিন পার হলেও সে কোনো জবাব দেয়নি, অথচ আজ সে অন্য একজনের সঙ্গে ক্যাম্পাসে বসে বাদাম চিবোচ্ছে। ভালোবাসলেই যে তাকে পাওয়া যাবে এটা সত্য নয়, এই কথাকে আঁকড়ে ধরে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। 4 বছর ধরে নীলাকে একতরফা ভালোবেসে গেছি, তাকে মনের কথাটা বলবো বলবো করেও বলিনি। 4 বছর পর তাকে ভালোবাসি বলেও কোনো লাভ হলো না, শুধু শুধু মরীচিকার পিছু ছুটে সময় নষ্ট করলাম। তাকে হারিয়ে ফেলেছি মনে হতেই কষ্টে জর্জরিত হয়ে যায়, বিষাদের অনলে পুড়ে ছাই হয়ে বারংবার। ভালোবাসার মানুষকে না পাবার কষ্টটা খুবই হৃদয় বিদারক হয়। একতরফা ভালোবাসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, হতাশায় কাটাতে হয় প্রতিটা দিন। আমাকে প্রতিটা দিন বিষণ্ণতায় কাটাতে হচ্ছে, বুক ভরে নিঃশ্বাসও নিতে পারি না। দীর্ঘশ্বাস ফেলে ভাবি যে যদি তার প্রেমে না পড়তাম তাহলে কতই না ভালো হতো, এবং এইভাবে অভিশপ্ত জীবন কাটাতে হতো না। আমার অনার্সের রেজাল্ট দেবে 2 দিন পর। রেজাল্ট নিয়ে প্রচণ্ড চিন্তা হচ্ছে, না জানি কি হবে। ফার্স্ট ক্লাস না আসলে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। নীলার বিষয়টা নিয়ে ঘোর ডিপ্রেশনে চাপা পড়ে আছি। রেজাল্ট আশানুরূপ না হলে শেষ হয়ে যাব। অবশেষে রেজাল্ট হাতে পেলাম, কিন্তু আমি আবারও হতাশ হলাম। এক আকাশ কষ্ট আমাকে পিষিয়ে মারতে লাগলো। বুক ফাটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম। আমার সিজিপিএ 2.58, এতটা খারাপ হবে ভাবিনি। ভেবেছিলাম যদি ফার্স্ট ক্লাস যদি নাও আসে অন্তত 3-এর কাছাকাছি হবে আমার রেজাল্ট। রেজাল্ট পেয়ে ঘরবন্দি হয়ে রইলাম, কেঁদে কেটে বালিশ ভিজিয়ে ফেললাম। নিজেকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে যারা লেখাপড়া করে না তারা তো দিব্যি সুখে শান্তিতে দিন যাপন করছে, তাহলে আমি কেন পারবো না? রেজাল্ট খারাপ হলে যে আমি জীবনে উন্নতি করতে পারবো না তা তো নয়। ভালো চাকরি না পেতে পারি, ব্যবসা তো করতে পারবো। এসব ভেবে ভেবে অবশেষে নিজেকে বোঝাতে সমর্থ হলাম যে ভালো রেজাল্ট না হলেও আমার জীবন চলবে। মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম, চাকরির সন্ধানেও ছুটলাম। আর কতদিন বাবার হোটেলে খাবো? একটা ছাত্রকে লুকিয়ে লুকিয়ে টিউশনি করিয়ে মাত্র 2,000 টাকা পাই। একজনের বেশি টিউশনি করানোর সুযোগও নেই, কারণ টিউশনি নিয়ে একটা বাজে অভিজ্ঞতা আছে আমার। অনার্স ফার্স্ট ইয়ারে ছাত্র ছিলাম তখন। ক্লাস 9-এর সাদিয়া নামের একটি মেয়েকে টিউশনি করাতাম। প্রায় 6 মাস পড়ানোর পর একদিন মেয়েটি আমাকে প্রপোজ করে বসলো। সেদিন তার প্রপোজ পেয়ে কিছুই বলতে পারিনি, প্রচণ্ড ভয় পেয়েছিলাম তার প্রস্তাব পেয়ে। পরের দিন তাকে পড়াতে এলাম। সাদিয়া দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলল, আজকে আমাকে ভালোবাসি বললে তারপর যাবেন, নইলে দরজা খুলবো না। বাধ্য হয়ে তাকে ভালোবাসি বলতে হয়েছিল। 3 দিন পর ঘটল বাজে একটা ঘটনা। আমার ছাত্রী সাদিয়া তার সিট থেকে উঠে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, স্যার আপনি আজ রেস্টুরেন্টে আমার জন্য অপেক্ষা করবেন, আমি সময় মতো আপনার কাছে গিয়ে হাজির হব। সাদিয়াকে কিছু বলার আগেই থাপ্পড়ের শব্দ শুনতে পাই। পেছন ফিরে দেখি সাদিয়ার মা রুমে এসে তাকে থাপ্পড় মেরেছে। তার মা আমার দিকে ভয়ানক চোখে তাকিয়ে রইল। আমি ভয়ে এতটুকু হয়ে গেলাম। সাদিয়ার মা আমাকে নানান কথা বলে ইচ্ছা মতো অপমানিত করলো এবং বাসা থেকে তাড়িয়ে দিল। ওই দিন থেকে আর টিউশনি করার সাহস হয়নি। বাবা মা বিষয়টা জেনে গিয়েছিল বোধহয়, তারাও টিউশনি করতে দিত না। কিন্তু ঘটনার 1 বছর পর সালমান নামের একটি ছেলেকে টিউশনি করাতে হয়, কারণ ছেলেটার মা আমাকে হাত জোর করে পড়াতে অনুরোধ করেছিল। 4,000 টাকা টিউশন, অথচ মাত্র 2,000 টাকায় পড়াতে রাজি হই। মাস শেষে এই 2,000 টাকা পেয়ে আমার হাত খরচের কাজে লাগাতাম। লেখাপড়ার খরচ বাবা মাই দিত, কিন্তু আর কত খরচ দেবে তারা? একের পর এক চাকরির ইন্টারভিউ দিলাম, কিন্তু চাকরি আমার ভাগ্যে জুটল না। যদিও একটা চাকরিতে আমাকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু ঘুষ চাওয়া হয়েছিল। বোধহয় চাকরি করার সৌভাগ্য হয়নি। 4 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করার সামর্থ্য আমার নেই। বেকারই থেকে গেলাম। বেকার বসে আছি দেখে বাবা মা কথা শোনাতে লাগলো। তারা আমাকে অনেক টেনেছে, আর পারবে না। চাকরি খোঁজার উপরেই রইলাম। কিন্তু সোনার হরিণটা আমাকে বরাবরের মতোই এড়িয়ে চলতে লাগলো। না পারছি বাসায় থাকতে, না পারছি বাইরে বেরোতে। বাসাতে থাকলে বাবা মায়ের কথা শুনতে হয়, বাইরে বের হলে প্রতিবেশীদের মুখ থেকে শুনতে হয়, কিরে চাকরি বাকরি করছিস না কেন? কিছু একটা কর, আর কত বসে বসে খাবি? বিএ পাশ করে তো গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতে পারি না। অন্য কোনো কোম্পানিতে কিংবা সরকারি চাকরির ইন্টারভিউ দিলে অন্যরা সুযোগ পেয়ে যায়, অথচ আমার কপালে চাকরি জোটে না। ব্যবসা করব, কিন্তু সেটারও সুযোগ নেই, মূলধন দরকার, যা আমার নিকট নেই। ঋণ নিয়ে ব্যবসা করার সাহস আমার নেই। বেকারই রয়ে গেলাম, আর প্রতিদিনই বাবা মায়ের বকুনি ও ভাতের খোঁটা হজম করতে লাগলাম। জগতের আমি বোধহয় একমাত্র অকৃতজ্ঞ সন্তান, যে 24টা বছর ধরে বাবা মায়ের ঘাড়ে বসে খাচ্ছি। লেখাপড়া করেও এখনো নিজেকে প্রমাণ করার সুযোগ পেলাম না।
দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে আছি। আশা বুকে বেঁধে রেখেছি যে একদিন সফল হবই হব। ৩ দিন পর ভার্সিটিতে এলাম। ক্যাম্পাসে বসে আছে মুখটা ভার করে। মাথা নিচু করে বসেছিলাম। আচমকা চেহারাটা তুলতেই চমকে উঠলাম। চোখদ্বয় চড়ক বানিয়ে তাকিয়ে রইলাম। আমার সেই টিউশনির ছাত্রী সাদিয়াকে দেখতে পাচ্ছি। সে আমার দিকে এগিয়ে আসছে উচ্ছ্বাসিত নয়নে। তার চেহারা জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণে হাসি দেখতে পাচ্ছি। সে আমার দিকেই এগিয়ে আসছিল আর আমি ক্রমে বিচলিত হয়ে যাচ্ছিলাম। সাদিয়া আমার নিকট এসে উল্লাসিত কণ্ঠস্বরে বলল, "স্যার আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনাকে দেখলাম, প্রায় ৪ বছর পর। জানেন আপনাকে কত খুঁজেছি?" সাদিয়া থামল। আমার দিকে তাকিয়ে রইল গাল ভর্তি হাসি নিয়ে। মেয়েটা কত মায়াবী, আগের চেয়ে সুন্দরী হয়েছে। আসলে সে আশ্চর্য সুন্দর, প্রশ্ন জাগছে মনে। সাদিয়া এই ভার্সিটিতে পড়ে কিনা? সাদিয়াকে সহজ ভঙ্গিতে জবাব দিলাম, "হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো?" "আমিও ভালোই আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনি নিশ্চয়ই এই ভার্সিটিতে স্টাডি করেন?" "আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, অর্থনীতিতে।" "বাহ! শুনে খুব ভালো লাগলো। আপনাকে একটা কথা বলার ছিল। তবে এখানে বলতে চাই না। ওই দিকটায় যাবেন?" "কি এমন কথা যে এখানে বলা যাবে না? কী কথা সেটা ওইদিকে গেলে জানতে পারবেন, চলুন।" সাদিয়ার কথা মতো ক্যাম্পাসের দক্ষিণ পার্শ্বে গিয়ে অবস্থান করলাম। অতঃপর সাদিয়াকে বললাম, "কি বলবে বলো?" সাদিয়া আমার দিকে কাতর চোখে তাকিয়ে নিচু স্বরে বলল, "আমি অপ্রাপ্তবয়স্ক মেয়ে নেই আর। এখন আপনি আর আমার শিক্ষকও নন। আমরা এখন শুধুই দুটো আলাদা সত্তা, নারী ও পুরুষ। যেই কথাটা বলতে চাইছি সেই কথাটা শুনলে হয়তো ভাববেন আমি খুবই নির্লজ্জ মেয়ে। আসলে আমি আপনার কাছে আরো নির্লজ্জ হতে চাই। তবুও আপনার নিকট কথাগুলো বলতেই হবে। অনেক খুঁজেছি আপনাকে, অবশেষে পেয়েছি আবারও। আপনি হারিয়ে যেতে পারেন, তাই নির্লজ্জ হয়েই বলছি আমি। আজও আপনাকেই ভালোবাসি। আপনি তো আমাকে একবারের জন্য হলেও ভালোবাসি বলেছিলেন, সেটা মিথ্যা হোক বা সত্য। আমার নিকট সেটা সত্যই মনে হয়েছিল। সেই কথাটির জোরে আমি আপনার মুখ থেকে আবারও ভালোবাসি শব্দটি শুনতে চাই। এবং আজকে আপনি মিথ্যে নয়, আমাকে মন থেকে বলবেন, আপনি আমাকে ভালোবাসেন। তখনই টের পেয়েছিলাম যে সাদিয়া আমাকে ঠিক এমন কিছুই বলবে। আমার ধারণাটা সত্য হলো, অবাক হতেই হলো। সে এত বছর ধরে আমাকে মনে রেখেছে, এটা আসলে অবাক করার মতো বিষয়। মানুষ কত বিচিত্র! আমি একটা মেয়ের জন্য ৪ বছর ধরে অপেক্ষা করলাম। অথচ আমাকে সে পাত্তা দিল না। অথচ আমাকে অন্য একটা মেয়ে ৪ বছর ধরে খুঁজছে। ভালোবাসা আসলেই বিচিত্রময়। আর ভালোবাসার মানুষগুলো কত বিচিত্র। সাদিয়াকে কি জবাব দেব ভেবে পাচ্ছি না। আমি জানি তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ খুব ভালো করেই জানি ভালোবাসার মানুষটাকে না পাবার কষ্ট কতটুকু। কিন্তু আমার সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সে ঠকবে। তাকে বিয়ে করার ভাগ্য হবে না আমার। বেকার ছেলের সঙ্গে কোনো বাবা-মা তার মেয়েকে বিয়ে দিতে চাইবে না। এই বিষয়টা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম সাদিয়াকে হ্যাঁ না কিছুই বলব না। তার থেকে কয়েকটা দিন সময় নেব। সাদিয়াকে হাসি মুখে বললাম, "ভালো লাগছে যে তুমি এখনো আমাকে ভুলে যাওনি। আমি তোমার বিষয়টা ভেবে দেখব। কয়টা দিন সময় দাও, তোমাকে উত্তর জানিয়ে দেব।" এমন জবাব শুনে সাদিয়ার হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। তার বিষাদময় চেহারাটা আমাকে মর্মাহত করল। সাদিয়া কাঁপা কণ্ঠস্বরে বলল, "আচ্ছা, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। তার আগে যদি আপনি আপনার সেল নাম্বারটা দিতেন তাহলে খুব খুশি হতাম।" কৃত্রিম হাসি হেসে বললাম, "না, ফোনে আমরা কথা বলবো না। তুমি তোমার জবাব কয়েকদিন পর ঠিক এই জায়গাতেই পাবে। আমি তোমাকে জানাবো। আর হ্যাঁ, লেখাপড়ায় মন দিও। আমি আসি। ক্লাস করব না আজ, বাসায় যাব।" সাদিয়ার কাছ থেকে যাবার সময় তার চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, কষ্টে তার পুরো মুখটা বিষাদের অনলে পুড়ে অগ্নিদগ্ধের মতো কালো কুটকুটে হয়ে গেছে। তার চোখের কোণে পানি জমে ছলছল করছে। আমি চলে যাবার পরই সে কেঁদে দেবে এটা নিশ্চিত। সাদিয়ার পুরো শরীরও কাঁপছিল। সে হয়তো বুঝে গেছে আমি তাকে গ্রহণ করব না। যে কারণে এতটা কষ্ট পাচ্ছে, যা তার অভিব্যক্তিতে টের পাচ্ছি। আমার নিজেরও কষ্ট হচ্ছে সাদিয়াকে উপেক্ষা করতে, কিন্তু আমার কিছুই করার নেই। যার পায়ের নিচে মাটি নেই সেই আমি অন্যজনকে কি করে নিজের সঙ্গে জড়াতে পারি? ভেবেছিলাম বেকারত্বের অবসান ঘটবে, তাই তো নীলাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার জীবনটা এতটাই অর্থহীন ও ছন্নছাড়া হবে ভাবিনি। ১৫ দিন পার হয়ে গেল, তবুও সাদিয়ার সঙ্গে দেখা করলাম না। দেখা করতেও চাই না। আমি চাকরির খোঁজায় ব্যস্ত। আজকে নতুন আর একটা ইন্টারভিউ দিয়ে এলাম। এই সপ্তাহে যে কয়টা ইন্টারভিউ দিয়েছি সবই ছিল সাধারণ চাকরির। মাসে ১৫,০০০ টাকা বেতন। একটার বেতন শুধু ২০,০০০। তবুও আমার নিকট এসবই সোনার হরিণ। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত সুখবর পেলাম। একটা কোম্পানিতে চাকরির জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ১ তারিখ থেকে অফিসে যেতে হবে। এটার বেতন ২০,০০০ টাকা। তাই আমার জন্য এটা অনেক ভালো একটি জব। তাই সাদরে গ্রহণ করলাম। অফিসে যাওয়া শুরু করলাম। দেখতে দেখতে একটা মাস চলে গেল।
প্রথম মাসের স্যালারি পেয়ে বাবার জন্য শার্ট, মায়ের জন্য শাড়ি কিনলাম। আমার চাকরি হওয়ার পর থেকে তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখছি। আজকে তারা কাপড় পেয়ে আনন্দে কান্না করে দিল। আসলে বাবা মা চায় তাদের সন্তান কর্মজীবনে ঢুকে পড়ুক, এতে সন্তানের জন্যই মঙ্গল। তারা সন্তানের ভালোর জন্যই বকাবকি করে। চাকরি পাবার পর থেকে আমি বাইরে বের হলে প্রতিবেশীরা কেউ আর আমার সঙ্গে বিদ্রূপ করে কথা বলতে আসে না, বরং তারা আমাকে দেখে চেহারা ঘুরিয়ে নেয়, না হয় হিংসাত্মক চোখে তাকিয়ে আমাকে এড়িয়ে যায়। আমার বন্ধু ও ক্লাসমেট অমিত আমার চাকরি পেয়ে খুব খুশি। সে আমাকে টাকা ধার দেবার সময় যদিও কিছু কথা তাচ্ছিল্য করে বলতো, তবে সেটা বন্ধুদের খাতিরেই ছিল। চাকরি পাওয়ার পর সে এতটাই খুশি যা বলার মতো নয়। অফিসের লাঞ্চ টাইম চলছিল। লাঞ্চ করা শেষ হলে বসের রুমে যাবার অর্ডার এলো। তার রুমে যেতেই স্তব্ধ হয়ে গেলাম আমি। রুমে সাদিয়া বসে আছে। সে এখানে কিসের জন্য বসে আছে বুঝতে পারছি না। অবাক হয়ে গেলাম। বস আমাকে একটা ফাইল ধরিয়ে দিলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমার পিছু পিছু সাদিয়াও এলো। আমাকে থামিয়ে দিয়ে সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ভাব কেন আপনার? অহংকারে দেখি আপনার পা মাটিতে নেই, আকাশে উড়ছেন। আপনাকে শেষ কয়টা কথা বলেই চলে যাব। হ্যাঁ, আপনি একজন মিথ্যেবাদী। আমাকে মিথ্যে বলে অপেক্ষায় রেখেছিলেন। আমার প্রস্তাব পেয়ে আপনার অহংকার বেড়ে গিয়েছিল, যেই কারণে আমার প্রস্তাব পেয়েও কোনো জবাব দেননি। অথচ বলেছিলেন আমাকে উত্তর দেবেন। শুনুন, ওই দিনই আমি বুঝেছিলাম আপনি আমাকে পছন্দ করেন না, তাই আপনাকে ভোলার চেষ্টা করেছিলাম এবং ভুলেও গেছি। এই জন্য লেখাপড়াটা নষ্ট হয়েছে। আপনাকে ভুলতে বাবা মাকে বলেছিলাম আমি বিয়ে করব। তারা আমার বিয়ের ব্যবস্থা করেছে। পাত্র অন্য কেউ নয়, যার অফিসে কাজ করছেন সেই আমার হবু বর। কেন যেন সাদিয়ার কথাগুলো তীরের মতো বিঁধল আমার বুকে। তার বিয়ে হতে যাচ্ছে, কথাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতরে ভোঁতা কষ্ট অনুভব করছি। ক্ষণিক পর ভাবলাম, সে তো ঠিক কাজই করেছে। আমার জন্য কেন আর অপেক্ষা করবে সে? আমি তো তাকে ফিরিয়ে দিয়েছি। সে প্রতিষ্ঠিত একজনকে ডিজার্ভ করে। আমার মতো মধ্যবিত্ত ঘরের সন্তান তার সাথে যায় না। কৃত্রিম হাসি হেসে সাদিয়াকে বললাম, আচ্ছা, শুনে খুশি হলাম। আর হ্যাঁ, আমাকে ভুলে গেছো শুনে ভালো লাগছে। তোমার জীবনটা সুখে কাটুক এই আশা করি। আমার কথা শুনে সাদিয়ার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, থম মেরে রইল। আমি আর তাকে কিছু না বলে আমার কেবিনের দিকে চললাম। 3 দিন পর বস তার বাসায় ডেকেছে আমাকে। কী কারণে ডাকলো সেটা আমার জানা নেই। আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে তার বাসায় গিয়ে উপস্থিত হলাম। বস আমাকে দেখে খুশি হলো। অতঃপর আমাকে বলল, সাদিয়া আমার কে হয় জানো? নিচু স্বরে বললাম, জানি, আপনার বাগদত্তা। বস ফিক করে হেসে বলল, ভুল জানো, সে আমার মামাতো বোন হয়। আমার 12 বছরের জুনিয়র সে। তাছাড়া আমি তো বিবাহিত। কিভাবে সে আমার বাগদত্তা হতে পারে? সাদিয়া হয়তো তোমাকে পরীক্ষা নিয়েছিল ওটা বলে। যাই হোক, যে কথা বলতে এখানে ডেকেছি, তুমি আসলেই একজন ভাগ্যবান পুরুষ। সাদিয়ার মতো এত ভালো একটা মেয়ে তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে, এটা আসলেই তোমার জন্য গর্বের বিষয়। জানো তোমার চাকরিটা কার সুপারিশে হয়েছে? জানো না? সাদিয়ার সুপারিশে চাকরিটা হয়েছিল। সে তোমার ক্লাসমেট অমিতের থেকে তোমার সম্পর্কে অনেক তথ্য জেনে নিয়েছিল। সে জানতে পারে যে তুমি এখনো বেকার। এটা জেনে অমিতকে বলেছিল যে তুমি যেন আমার অফিসে চাকরির আবেদন করো। অমিত তোমাকে আমার অফিসে চাকরির জন্য আবেদন করতে বললে তুমি আবেদন করো। আবেদন করা হলে সাদিয়া আমাকে জানায় আমি যেন অর্ণবকে নিযুক্ত করি। মূলত সাদিয়ার কারণে তুমি চাকরিটা পেয়েছো। যদিও তোমার স্কিল অনেক ভালো, সব মিলিয়ে তুমি আমাদের অফিসের জন্য যোগ্যই ছিলে। তবে এত কিছুর জন্য সাদিয়াই আসল হিরো। সে তোমার থেকে ধন্যবাদ কামনা করে। আমি আজকে তোমার থেকে এতটুকুই জানতে চাই যে সাদিয়াকে তুমি কি সত্যিই ভালোবাসো না? সে তোমাকে এত ভালোবাসে অথচ তার প্রতি তোমার মনে এতটুকু অনুভূতি নেই? বসের মুখ থেকে সাদিয়া সম্পর্কে এত কিছু শুনে দু চোখ জলে এসে গেল। সাদিয়া যে আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু এতটা ভালোবাসে জানা ছিল না। বসকে ছলছল চোখ নিয়ে কাপা কণ্ঠস্বরে বললাম, একটা মেয়ে আমাকে পাবার জন্য 4টা বছর ধরে অপেক্ষা করছে। তাকে ভালো না বেসে থাকা সম্ভব? সে যখন 4 বছর পর আমাকে দেখতে পেয়ে মনের কথা পুনরায় প্রকাশ করলো, সেদিনই তাকে ভালোবেসে ফেলি, কিন্তু তাকে গ্রহণ করতে পারিনি বেকারত্বের কারণে। নিজের অনিশ্চয়তার জীবনে তাকে জড়াতে চাইনি। যখন চাকরি পেয়ে গেলাম তখন ভেবেছিলাম সাদিয়াকে আমি আপন করে নেব, কিন্তু তখন কেন যেন মনে হলো যে মানুষটাকে এতদিন উপেক্ষা করে চলেছি, সে কি আদৌ আমাকে গ্রহণ করবে? এটা ভেবে আর সাদিয়ার সামনে গিয়ে দাঁড়াইনি। কিন্তু এখন আর তাকে দূরে ঠেলে দেব না। তাকে হাত জোর করে বলবো সে যেন আমাকে আপন করে নেয়। আচমকা রুমের ভেতরে সাদিয়া প্রবেশ করলো এবং চেঁচানো গলায় বলল, কিন্তু আমি তো আপনাকে আর চাই না। আপনি কখনোই আর আমার সামনে আসবেন না। আমি একা ছিলাম, একাই থাকবো, কারো দরকার নেই আমার।
কথাটি বলেই সাদিয়া রুম থেকে বের হয়ে গেল। বসের বাসা থেকে বিষণ্ণ মন নিয়ে চলে আসলাম। ওই দিনের পর থেকে সাদিয়ার আর দেখা মেলেনি। তার অপেক্ষায় পথ চেয়েছিলাম, কিন্তু তার দেখা পাইনি। এখনো তার অপেক্ষায় প্রহর গুনছি, জানি না তার দেখা পাবো কিনা। আমরা আসলে কারো কারো ভালোবাসা পেয়েও নিজেদের ভুলের কারণে সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি। অনেক সময় ভালোবাসার সঠিক মূল্যায়ন করি না। সাদিয়ার ভালোবাসাকে আমি উপেক্ষা করেছি। আজ তার ভালোবাসা পাবার জন্য কাঙাল হয়ে আছি। অথচ সে আসছে না আমার জীবনে। যদি তাকে আগে থেকে গ্রহণ করতাম, তার ভালোবাসাকে মূল্যায়ন করতাম, তাহলে হয়তো আমাকে এতটা কষ্ট দিন যাপন করতে হতো না। সাদিয়া আমাকে দূরে ঠেলে দেবার পর কোনো কিছুতেই আর মন বসাতে পারিনি। অফিসে মন বসেনি, মাস্টার্স পরীক্ষা দিতেও পারিনি। আমার অবস্থা এখন রাস্তাঘাট, বাউন্ডুলে জীবন আমার সঙ্গী। জরাজীর্ণ উস্কো খুস্কো চুল নিয়ে ছেঁড়া কাপড় গায়ে দিয়ে ঘুরি ফিরি আমি। লোকে বলে আমি নাকি পাগল। আমার পাগল হবার পেছনের মূল কারণ সাদিয়া। তার অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু সে আর আসেনি। আজ 1 বছর হলো তার দেখা নেই। জানি না সে ফিরবে কিনা। আজ আকাশ ভর্তি কালো মেঘ, বৃষ্টি নামবে নামবে ভাব, পরিবেশটা গম্ভীর হয়ে রয়েছে। আমি আজকে চুল কেটেছি, গায়ে নতুন পোশাক জড়ানো। আমার বন্ধু অমিত এসব করেছে। আজকে নিজেকে পাগল মনে হচ্ছে না। অমিতের ছোট ভাইয়ের চায়ের দোকানে বসে আছি। আজকে কেন যেন একটু বেশি সাদিয়াকে মনে পড়ছে। 1 বছর ধরে ছন্ন ছাড়া জীবন নিয়ে আছি। এতে বাবা মা বেশি কষ্টে আছে। তারা আমার জন্য প্রতিনিয়ত কান্না করে। অথচ আমার কিছুই করার জো নেই। মনে হয় আমি শেষ হয়ে গেছি। আচমকা ঝুম বেগে বৃষ্টি নামা শুরু হলো। চা স্টলে বসে না থেকে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আচমকা থেমে গেলাম আমি। কেউ একজন আমার সামনে বাধা হয়ে দাঁড়ালো। তার জন্য দৌড়ানো বন্ধ করেছি। এদিকে মুহূর্তের মধ্যে ভিজে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরা একটি মেয়ে। তার চেহারার দিকে তাকাইনি। ধীরে ধীরে চেহারা উঁচু করতেই দেখি ছাতা দিয়ে চেহারা ঢাকা একটি মেয়ে দাঁড়ানো। চেহারা না দেখেও কেন জানে তাকে খুব চেনা চেনা মনে হলো। আমি তাকে উপেক্ষা করে হাঁটতে লাগলাম। অমনি মেয়েটি আমার হাত ধরে কাতর কণ্ঠে বলল, আজকেও আমাকে এড়িয়ে যাবে? এতটা নিষ্ঠুর তুমি? আমাকে প্রায় 5টা বছর ধরে দূরে ঠেলে দিয়েছো বলে রাগে অভিমানে তোমার জীবন থেকে সরে দাঁড়িয়েছিলাম। আজকে সব রাগ অভিমান ভুলে তোমার কাছে চলে এলাম। অথচ তুমি সেই আগের মতোই ব্যবহার করছো। পেছন ফিরে তাকাতেই নিস্তব্ধ হয়ে গেলাম। পরক্ষণেই খুশির আতিশযে নিজেকে সামলাতে না পেরে সাদিয়াকে জড়িয়ে নিলাম। সে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার হাতের ছাতা মাটিতে পড়ে গেল। সে ভিজতে লাগলো। তবুও তার কান্না থামল না। অঝোর ধারায় তার চোখের জল বিয়োগ হচ্ছে। বৃষ্টির পানিও ঝরছে অবিরাম ধারায়। আমিও ঝরাতে লাগলাম বাড়িধারা, তবে আনন্দে। প্রিয়জনকে কাছে পাবার আনন্দ আমাকে কাঁদতে বাধ্য করলো। বৃষ্টি, আমিও সাদিয়া প্রতিযোগিতা করছি জল বর্ষণের। সাদিয়াকে বুকে জড়িয়ে নিয়ে ভিজতে অসম্ভব ভালো লাগছে। অশ্রু ঝরাতেও ভালো লাগছে। বৃষ্টি বিলাসে দুজনে অশ্রু ঝরিয়ে দুঃখগুলোকে ধুয়ে মুছে ফেলেছি।